দুপুর গড়িয়ে গোধূলি হানা দিয়েছে ধরণী জুড়ে। অপরাহ্নের প্রথম প্রহর। এই প্রহরে সদর হাসপাতালের কেবিনগুলো হয়ে পড়ে শুনশান নিস্তব্ধ। চারিদিকে কেমন খা খা শূন্যতা। বিকেলের মরা রোদে তেজ নেই তেমন। মিয়ে আসা সেই তেসরা রোদটুকু ঠিকরে পড়ছে প্রতিটি ক্যাবিনের দ্বারে দ্বারে। বিষণ্ণ বিকেল। চারিদিকে উৎকট মাছিদের বিরক্তিকর গুঞ্জন। ফিনাইল আর স্যাভলনের ঝাঁঝালো গন্ধটা যেন সরাসরি গিয়ে বিচ্ছে মস্তিষ্কে। সবকিছু মিলিয়ে মাথা ধরার উপক্রম ঈশানীর। ৩০৩ নং কক্ষটি স্পেশাল কেবিন হিসেবে বিবেচিত। আইসিইউ থেকে প্রথমে রোগীকে সরাসরি এনে শিফট করা হয় এখানে। তারপর ধীরে ধীরে সুস্থতার দিকে এগোলে নিয়ে যাওয়া হয় নর্মাল কেবিনে। আজ প্রায় ২ মাস হলো আইসিইউতে লাইফ সাপোর্টের মধ্যে থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রিদান। তবে বেশ কিছুদিন যাবৎ তার শোচনীয় অবস্থার উন্নতি দেখা দিয়েছে খানিকটা। অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারে এখন। তাই ২ দিন হলো ওকে কেবিনে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে ওর হসপিটাল বেডের কাউচটাতে নিস্তেজ হয়ে বসে আছে ঈশানী। চোখ মুখে তার ভর করেছে অপার বিষণ্ণতা। রিদান ফিরেছে ঠিকই, তবে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করি। ভয়ে ভয়ে রকম থেতলে যাওয়ার কারণে ২ পা কেটে ফেলে দেওয়া হয়েছে ওর। পুরো জীবনের ভার এখন হুইল চেয়ারের উপর নিপতিত। জ্ঞান ফিরলে বোধহয় এই বিশ্রী নিথর জীবন লাভের আফসোসে ফের মরে যাবে ছেলেটা। সত্যিই কি মরে যাবে? না, তবে ওর আত্মার মৃত্যু ঘটবে নিশ্চিত। যৌবনের সবচেয়ে মূল্যবান সময়ের মধ্যে দিয়ে ছুটে চলা টগবগি যুবক রিদান। অমন দুরন্ত ছেলের এহেন ভয়াবহ পরিণতিতে ওর পুরো পরিবারটাই যেন মুখ থুবড়ে পড়েছে দুর্বোধ্য জীবনের জটিলতায়। ঈশানী যখন কক্ষে প্রবেশ করে তখন রিদানের মা বসেছিল ছেলের শিয়রে। সময় তখন ৩টে গড়িয়ে ৪টের ঘর ছুঁই ছুঁই। তখনও দুপুরের খাওয়া হয়নি ভদ্রমহিলার। সহসা ঈশানী নিজে দায়িত্ব নিয়ে রিদানের মাকে খাবার খেতে পাঠায়। রিদান আপাতত ঘুমাচ্ছে, মুখে তার অক্সিজেন মাস্ক। তাই নিশ্চিত হয়ে ছোট্ট কাউচটাতে গিয়ে বসে পড়ে ও। ঈশানীর করার কিছুই নেই, তাই কাউচের উপর ফেলে রাখা ম্যাগাজিনের বইটাতে চোখ বোলাচ্ছিল নির্লিপ্তে। সময় বেশি নয়, এরই মাঝে পুরো কেবিনের চিত্র পাল্টে গেল অকস্মাৎ। ঈশানীকে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় বিশাল ঝটকা দিয়ে হন হন করে প্রলয়ের বেগে ভেতরে প্রবেশ করে ইরিশ। উদ্ভ্রান্ত চলার গতিতে পায়ের বুটের সঙ্গে তাল মিলিয়ে একযোগে নড়ছে তার পুরুষালী কাঁধ। সেই সঙ্গে তরঙ্গিত হচ্ছে তার হাতে থাকা বৃহদাকার মারণাস্ত্রখানি। এরিসের এহেন অতর্কিত আগমনে কাউচ ছেড়ে এক লাফে উঠে দাঁড়ায় ঈশানী। নির্দেশ অমান্য করার আতঙ্কে দ্বিগুণ হয়ে আসে ওর শ্বাস প্রশ্বাস। কোনো মতেই শুষ্ক এক ঢোক গিললেই স্বগতোক্তিতে বিড়বিড়ায়, হায় ঈশ্বর! এরিস কখন ফিরল বিড়িতে? কক্ষে প্রবেশ করে এক মুহূর্তের জন্য এদিক ওদিক তাকালো না সে। অপ্রতিরোধ্য কদম ফেলে সোজা গিয়ে দাঁড়ালো অবচেতন রিদানের সম্মুখে। পরপরই অক্সিজেন মাস্কটা টান মেরে খুলে ওর মুখের মধ্যে রাইফেল ঢুকিয়ে দিল অকস্মাৎ। পুরো ঘটনাটুকু ঘটল কয়েক সেকেন্ডের ব্যবধানে। লোকটার গতিবিধি বুঝতে সময় লাগলো খানিক। যখনই বুঝে এলো এরিসের ভয়াবহ হিংস্রতায় মুখ থেকে রক্ত সরে গেল ঈশানীর। স্তম্ভিত হয়ে পড়ল পদযুগল। আতঙ্কিত নজরে এদিক ওদিক চাইল মেয়েটা। চারিদিকে শুধু কালো পোশাকধারী গার্ড ছাড়া আর কারোর উপস্থিতি নেই। অগত্যা ভয়ডর সবকিছু পাছে হটিয়ে ছুটে গেল এরিসের নিকট। এরিস রেগেমেগে ট্রিগার প্রেস করতেই যাবে, তখনই এক ঝটকায় স্নাইপারটাকে দূরে ফেলে দেয় ঈশানী। ক্রন্দান্বিত স্বরে চিৎকার দিয়ে বলে ওঠে, কি করছিলেন এটা? গত ২ মাস পর কালই একটু স্ট্যাবল হয়েছে ছেলেটা, এখনো জ্ঞান অব্দি ফিরেনি। ওর গোটা পরিবার বিধ্বস্ত, আর আপনি ওকে মারতে যাচ্ছিলেন আবারও? ওর জন্য এসেছো তুমি এখানে, ওর জন্য, তাই না? চোয়াল শক্ত করে ঈশানীর পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ইরিশ। ধূসর নেত্রের তীক্ষ্ণতায় ঈশানী ভস্ম হয়ে যেতে চাইছে যেন। ক্রুছিপের বাইরে এক পাও দিতে বারণ করেছিলাম আমি তোমায়। এবারে ভরকালো মেয়েটা। চোখ নামিয়ে নিল তৎক্ষণাৎ। মরুভূমির খড়খড়ে শুষ্কতায় ছেয়ে গেছে কণ্ঠতালু। জিভে ঢোকায় কথা আটকে আসছে বারংবার, তবুও চেষ্টা চালালো। আমার আসলে। বাক্য সম্পন্ন করার আগেই মাফিয়া বসের ব্যাপারা থাবায় কণ্ঠরোধ হয়ে এলো ঈশানীর। এরিসের বাহুবদ্ধ থাকা অবস্থাতেই থরথরিয়ে প্রকম্পিত হয়ে উঠল ওর শীর্ণকায় শরীরটা। ঈশানীর চেয়ে অনেকটা লম্বা হওয়ার দরুন গ্রীবাদিশ পাকালো ইরিশ। মুখে সানিকটে মুখ নিয়ে এসে শীতল ভরাট কণ্ঠে আওড়ালো, ডোন্ট এক্সকিউজ। অবাধ্যতার একটা সীমা থাকা দরকার। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, এর পরিণাম তোমার কল্পনাতীত। এরিসের প্রজ্ঞারও ক্ষুদ্রতার মুখোমুখি হতেই আতঙ্কে ধরফড়ে ওঠে ঈশানী। কুণ্ঠিত স্বরে জানায়, আপনি এমন কেন করছেন? একা এসেছি আমি, বাইরে দেখুন গার্ডস দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য কুচকানো কপাল সোজা হলো ইরিশের। ঘাড় ঘুরিয়ে বাইরে দৃষ্টি ফেলে দেখল কেউ নেই ওখানে। তৎক্ষণাৎ হাতের বাঁধনে দৃঢ়তা টানল দ্বিগুণ। দাঁতে দাঁত পিষে বলল,
হিয়ালিপনা বন্ধ করো, নয়তো মেরে ফেলবো আমি তোমায়। কেউ নেই এখানে। ফিরে এসে তোমায় ক্রোধশিপে না পেয়ে আমার ঠিক কী অবস্থা হয়েছিল একবারও ভাবতে পারো তুমি? বিগত কয়েক ঘন্টায় আমার মস্তিষ্ক কতটা জঘন্য পর্যায়ে চিন্তা করে ফেলেছে সেই সেন্স আছে তোমার? শেষ কথাতে ইস্যুর শরীর ঝাঁকিয়ে গর্জন করে উঠল মাফিয়া বস। বিশ্বাস করুন, আমি গার্ডস নিয়ে এসেছি, ওরা এখানেই ছিল। বড্ড কসরত করে শব্দকটা উচ্চারণ করল ঈশানী। এরিস একইভাবে গলা চেপে ধরে রেখেছে ওর। বাঁধনের তীব্রতায় দুচোখ অশ্রু সজল হয়ে উঠেছে এতক্ষণে। অথচ সেই টলমলে অক্ষিদয় এরিসের ধূসর গহ্বরে তলিয়ে আছে অহর্নিশ। এরিসও এবার দৃষ্টি ঘুরিয়ে চাইল সে চোখে। রাগে ফোঁসফাঁস করতে করতে কঠোর স্বরে জিজ্ঞাসা করল, তুমি ওকে কেন দেখতে এসেছ? ও অসুস্থ বলে। ও অসুস্থতাতে তোমার কি? কই, আমার জন্য তো কখনো উতলা হও না এমন। এরিসের শেষ কথাটা ধাক্কা দিল ঈশানীকে। দুধর্ষ মাফিয়া বসের মুখ থেকে এরূপ কথা শোনা মাত্রই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল ওর অন্তর। একটু থেমেই সন্দিহান হয়ে শুধালো, আপনি কি জেলাস ইরিশ? জানালাগুলিও ছুটে আসা দমকা হাওয়ার মতোই নৈশব্দে থমকে গেল মুহূর্ত। নির্বাক ইরিশের শূন্য দৃষ্টিযুগল অনুভূতির প্রলয় বাঁধিয়ে দিল নাজুক রমণীর হৃদযন্ত্রে। সত্যি করে বলুন, সমস্যাটা কোথায়? আমি ক্রুজশিপ থেকে বেরিয়ে এসেছি সেটা, নাকি রিদানকে দেখতে এসেছি সেটা? অযৌক্তিক তুচ্ছ প্রশ্নের কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করল না মাফিয়া বস। কোনোরূপ দ্বিধান্বিত না করি একটানে মেয়েটাকে তুলে নিল কাঁধের উপর। তৎক্ষণাৎ গলার আওয়াজ খাদে নামিয়ে চেঁচিয়ে ওঠে ঈশানী, আরে ছাড়ুন, নামান আমাকে, মানুষ দেখে ফেলবে। হু কেয়ার্স? মেজাজ চড়ে গেল ঈশানীর। দুহাতে ইরিশকে খামছে খুমছে নিচে নামার চেষ্টা অব্যাহত রেখে বলল, আমার পা আছে, আমি হেঁটে যেতে পারি। এভাবে কাঁধে তুলেছেন কেন? এটা কোন ধরনের অসভ্যতা? আমি সভ্য ছিলাম কবে? জানোয়ার একটা। এরিসের থেকে নিজেকে ছাড়ানোর পায়তারা যেন কমছেই না মেটার। তীক্ষ্ণ নখের আঁচড়ে এরিসের কোথায় কোথায় যে ছিঁড়ে ফিরে গিয়েছে তার ইয়ত্তা নেই। সেসবে থোড়াই কেয়ার করল না মাফিয়া বস। জোর জবরদস্তি করে ঈশানী সমেত কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে আওয়াজে গভীরতা টেনে বিড়বিড়ালো, দুটোতেই সমস্যা। রয়্যাল ক্যারাবিয়ান বাংলাদেশ। সন্ধ্যার আকাশে চাঁদের দেখা নেই। অমানিসার বিষণ্ণ রাত। কুটকুটে তমসায় ঢাকা রাতে সমুদ্রের বক্ষ চিরে মাথা উঁচিয়ে ছুটে চলেছে বিশালাকার ক্রুজশিপটি। যেন উত্তাল সাগরের বুকে এক টুকরো ভাসমান শহর। দেখতে অপ্রার্থিব লাগছে। শুনশান নিস্তব্ধতার মাঝে আধার কেটে কেটে অগ্রসর হয় সে যানবাহন। কোনো এক অজ্ঞাত কারণবশত জাহাজটি অবস্থান বদলে বিপরীতমুখী নিশানা ধরেছে আজ। লোকালয় ছাড়িয়ে দূরে, বহু দূরে। ক্রোধের তাড়নায় গজরাতে গজরাতে ক্রুজশিপে ফিরেছে ইরিশ। জ্বলন্ত অঙ্গার যেন দৃষ্টিমান হয়ে আছে তার ধূসর বাদামি গহ্বরে। মাফিয়া বসের ক্ষোভের তীব্রতায় রুদ্ধশ্বাস সকলের। ইরিশ দাঁড়ালো না কোথাও, কাউকে কিছু বললও না বিশেষ। উল্টো দ্রুত পদধ্বনিতে এগিয়ে গেল সিঁড়ির দিকে। পরপর 6 রাউন্ড সিঁড়ি ভেঙে উপরে এসে ঈশানের কক্ষে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল ওকে। আহ! তাল সামলাতে না পেরে অতর্কিতে আর্তনাদ করে উঠল মেয়েটা। ইরিশ ঘুরেও তাকালো না। যেভাবে এসেছে সেভাবেই ফিরতি পথে হাঁটা ধরল ফির। তন্মধ্যে ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল ঈশানী, রিদানের এই অবস্থা আপনি করেছেন তাই না? থমকালো পদযুগল। স্থির চিত্তে তৎক্ষণাৎ ভেসে এলো নিটোল প্রত্যুত্তর। ইরিশ কাউকে কৈফিয়ত দেয় না। কেন করেছেন? বিছানা ছেড়ে এগিয়ে এসে ইরিশের মুখোমুখি দাঁড়ালো ঈশানী। কণ্ঠ ঝাঁঝিয়ে বলতে লাগলো, নিরপরাধ ছেলেটার সাথে এত বড় অন্যায় কেন করলেন ইরিশ? কি ক্ষতি করেছে ও আপনার? দুর্বলের জীবন নিয়ে পুতুল খেলার পৈশাচিক অভ্যাস রয়েছে বলে? কিন্তু আপনি কি আদৌ জানেন আপনার এই অভ্যাসের প্রশ্রয় আর রক্তের নেশায় কত বড় ক্ষতি করে ফেলেছেন ছেলেটার? হৃদয় পঙ্গু হয়ে গেছে। সারা জীবনের জন্য হুইল চেয়ারে বসে গিয়েছে ও। জানি আপনার কিছু যায় আসে না, তবু কি ক্ষতি করেছিল বলুন? আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। সবেগে বাক্য ছুড়ল মাফিয়া বস। তীরের ফলার চেয়েও তীক্ষ্ণ সে আওয়াজ। ঈশানী দমল না একরত্তি, তেতে ওঠে আবারও। আমাকে কৈফিয়ত দিতে বাধ্য আপনি? আমি কে তোমার? সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। আপনি কে আমার? থমকে গেল মাফিয়া বস। ও কথা বাড়াতে চাইল না আর। সহসা ঈশানীকে পাশ কাটিয়ে পা বাড়ালো সম্মুখে। তখনই পেছন থেকে স্বগতোক্তিতে বোমা ফোটালো রমণী। ভ্যাটিকান সিটিতে বিয়ের রেজিস্ট্রি করানোটা কি খুব জরুরি ছিল? মাফিয়া বস রিস্কা বুঝি ভয় পায়? সাধারণ একটা মেয়েকে হারিয়ে ফেলার ভয়? নির্বিকার ইরিশ ইউভান। এতদিন ধরে নিজের মাঝে লুকানো সত্যিটা অবশেষে জেনেই গেল ঈশানী। কি প্রত্যুত্তর করবে ও? কিছু রেজিস্ট্রি পেপারস, একটা অজ্ঞাত সিগনেচার, আর তারপর সারা জীবনের জন্য এই নীলাম্বরীটাকে নিজের নামে খোদাই করে নেওয়া। এমনকি ডিভোর্সেরও কোনো সুযোগ রাখেনি ইরিশ। কোনোদিন চাইলেও সে কাজটি করতে পারবে না ঈশানী। কারণ ভ্যাটিকান সিটির বৈবাহিক আইন অনুযায়ী সে দেশে ডিভোর্স নিষিদ্ধ।
সুতরাং ওই দেশের নিয়ম অনুসারে একবার বিয়ে হয়ে গেলে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ব্যাপারটা খানিক স্বৈরাচারী, কিন্তু এরিসের যায় আসে না। এসব কিছু কে বলেছে তোমায়? তুষার নিশ্চয়ই। পেছন ঘুরল না এরিস। কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল ঈশানীর পানে। কেন, আমার জানার অধিকার নেই? না, নেই। যেটা আমি জানাইনি সেটা জানার অধিকার তোমার নেই। কঠোর অভিব্যক্তি মাফিয়া বসের। অজানা অভিমানের তোড়ে নাকের পাটা তীর করে ফুলে উঠল রমণীর। কণ্ঠনালীর খাদে আটকে থাকা প্রগাঢ় অশ্রু গিলে গিলে বলল, আপনি ব্ল্যাকমেল করে বিয়ে করতে পারবেন, পালিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করার জন্য ভ্যাটিকান সিটিতে রেজিস্ট্রি করতে পারবেন, দিনের পর দিন একটা মেয়ের অগোচরিতাকে 24 ঘন্টা স্টক করতে পারবেন, তার প্রাইভেসিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তার ওয়াশরুমে পর্যন্ত হিডেন ক্যামেরা সেট করতে পারবেন। আর এত সব কিছু সেই মেয়েটা জানলেই দোষ? কেন ইরিশ? কিছুক্ষণ নৈশব্দ। ভারী দীর্ঘশ্বাস ভেদ করল মাফিয়া বসের ইস্পাত কঠিন বক্ষস্থল। খানিক সময় নিয়ে নির্লিপ্ত আওয়াজে ধ্বনিত হলো, কারণ তুমি আমাকে ঘৃণা করো। এবারে শব্দ করে কান্না জুড়ে দিল ঈশানী। পেছন থেকেই ফুপিয়ে ফুপিয়ে বলল, হ্যাঁ, ঘৃণা করি। এই সব কিছুর জন্য ঘৃণা করি আমি আপনাকে। এতদিনও আমার অন্তরের অনুভূতিকে বুঝতে না পারার জন্য ঘৃণা করি আপনাকে। আপনার শাস্তি হওয়া প্রয়োজন। আমি আজই চলে যাব এখান থেকে। বাক্য ফুরল না। বিদ্যুৎ গতিতে তেড়ে এসে ওর বুকের কাছের জামাটা এক হাতে খামচে ধরল ইরিশ। অন্য হাতে আস্তরিত হলো রমণীর চুলের ভাঁজে। টেনে ধরল সেগুলো। তীব্র যাতনায় গুঁয়ে উঠল মেয়েটা। তাতে ভ্রুক্ষেপ হলো না দানবের। দাঁতে দাঁত পিষে ছুড়ল শীতল আওয়াজ, দ্বিতীয়বার চলে যাব শব্দটা উচ্চারণ করার মতো দুঃসাহস আর দেখিও না, নয়তো আমি ভুলে যাব যে তুমি আমার বিয়ে করা বউ। অবশেষে স্বীকার করলেন তাহলে। অপ্রতিরোধ্য ঈশানী মাফিয়া বসের নির্জীবতায় ঠাসা গভীর শূন্য চোখে চোখ রেখে করে যাচ্ছে একের পর এক দুঃসাহস। এইটুকু মেয়ের সাহসে ক্রোধান্বিত ইরিশ কাঁপছে সে থরথরিয়ে। লিসেন, আমি রুলস মানি না, রুলস আমাকে মানে। আর না তো এইসব বিয়ে ফিয়ে রেজিস্ট্রি, কোনো কিছুর এক পয়সাও মূল্য আছে আমার কাছে। শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছ। তোমাকে কাছে পাওয়ার জন্য আমি করেছি এইসব। তোমাকে বিয়ে করেছি, স্টক করেছি, তোমার প্রাইভেসি হিট করেছি, ইভেন তোমার আশেপাশের আবর্জনাগুলোকেও আমি সরিয়েছি। ভাগ্যের জোরে একটা বেঁচে গিয়েছে। বিচলিত হয়েও না, ওটাকেও ছাড়বো না। কি? যা শুনেছ সেটাই। তোমার জন্য এরকম হাজারটা আবর্জনা দুনিয়া থেকে সরিয়ে দিতে 2 মিনিটও ভাববে না এরিসীয় ভান। বাক্যটা উকড়ে দিয়ে সজোরে ধাক্কা মেরে ঈশানীকে নিজের থেকে সরিয়ে দিল ইরিশ। অতঃপর চলেই যাচ্ছিল। যাওয়ার আগে দেয়ালে ঝুলানো কুড়াল থেকে টান মেরে তুলে নিল একটা। হতবিহ্বল ঈশানী। বাস্তবতা ছাড়িয়ে বহু দূরে চলে গিয়েছে ওর কল্পনারা। নিষ্প্রভ দৃষ্টি ইরিশের পানে চেয়ে আছে শুধু। সেভাবেই বলে উঠল, এত হিংস্রতা, এত রক্তপাত কেন ইরিশ ইউভান? আমি শুধু তোমাকে চাই। যেতে যেতে স্বগতোক্তিতে জবাব দেয় মাফিয়া বস। ঈশানী ধপ করে মেঝেতে বসে পড়ে। ওর ভেতরের সত্তাটা বিদ্রোপ করে হেসে ওঠে এবার। হাসিতে গগন কাঁপিয়ে সে কৌতুক স্বরে বলে, চেয়েছিলে না অবাস্তব ভালোবাসা, সবার চেয়ে বেশি গুরুত্ব উপরওয়ালা জুটিয়ে দিয়েছে, নে এবার ঠেলা সামলা। রাশিয়া কান্ট্রিসাইডের তাপমাত্রা মস্কোর তুলনায় অনেকাংশে কম। প্রায় সারা বছরই বরফে জমে থাকে এই অঞ্চল। 2 মাস গরমের মধ্যেও বেলা শেষে রাতের তাপমাত্রা নেমে আসে মাইনাসের ঘরে। 2 দিন ধরে বরফের পাশাপাশি বৃষ্টিও হচ্ছে থেকে থেকে। আবহাওয়ার অবস্থা যা তা। ফলস্বরূপ প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই 2 দিন। ঘরের বাইরে এক পা ফেলার অবকাশ নেই। মাত্রাতিরিক্ত শীতে গলে যা জমে আসতে চায় যেন। ফ্লোরা ইয়াকুতিয়া অঞ্চলের মেয়ে, ওর অভ্যাস রয়েছে এসবে। কোমর সমান বরফেও দিব্যি ঘুরে বেড়াতে পারে মেয়েটা। বরফের মাঝে ঘুরতে ঠান্ডার চেয়ে বেশি আনন্দই লাগে বোধ করি। এক কামরার ছোট্ট ভিলা তুষারের, ফ্রন্ট ইয়ার্ডের এক কোণে অ্যাটাচ সুইমিং পুল। পানির ছিটে ফোঁটাও অবশিষ্ট নেই তাতে। বরফের আস্তরে ঠেকে আছে সব। সামনের দেয়ালটা কাচের হওয়ার দরুন ভেতর থেকে উপভোগ করা যায় প্রকৃতি। আজ সকাল থেকেই মৃদু স্নোফল হচ্ছে। কাচের দেয়ালে ভর করেছে তুষারকণা। দেয়ালের উপাস থেকে সেগুলো ছুঁয়ে দেখার জন্য আনচান করে উঠল ফ্লোরার অন্তর। ঠান্ডা লাগাতে ইচ্ছে করছে ভীষণ। হৃদয়টা প্রশমিত হওয়া জরুরি। অগত্যা গায়ে সোয়েটার আর মাথায় বিনি হেড চড়িয়ে নেমে এলো বাইরে। বরফের আস্তর সরিয়ে গিয়ে বসলো পুল সাইডে। হেয়ালি করে পা দাবালো কনকনে ঠান্ডা বরফ আচ্ছাদিত পুলের মাঝে। তৎক্ষণাৎ ভাঙল ধরল সেথায়। হিড় হিড় করে বেরিয়ে এলো হিমশীতল জলের স্রোত, যা দেখা মাত্র মৃদু হাসির রেখা ফুটে উঠল রমণীর অধর কোণে। আজ কতগুলো দিন বাদে একটু হাসলে তুমি ফ্লোরা, আমার স্বস্তি লাগছে এখন। পুরুষালী এক ভরাট কণ্ঠস্বর কর্ণগোচর হতেই পাশ ফিরল ফ্লোরা। দেখল তুষার দাঁড়িয়ে।
ওভারকোট, গ্লাভস কিছুই নেয়নি, কেবল একটা লেদার জ্যাকেট চড়িয়ে নেমে এসেছে বাইরে। সঙ্গে সঙ্গে হতচকিত বদনে প্রশ্ন ছুড়ল ফ্লোরা, আপনি কখন এলেন? তোমার পিছু পিছু। ভয় পাচ্ছেন যদি সুইসাইড করি? আমি জানি তুমি সেটা করবে না, কারণ তুমি আত্মবিশ্বাসী। ভেতরে ধরে রাখা নিঃশ্বাসটা এতক্ষণে ত্যাগ করল ফ্লোরা, বলল, তাহলে এখনও প্যান্ট হাউসে ফিরে যাচ্ছেন না কেন? আপনি তো দুদিনের জন্য এসেছিলেন। গ্যাংস্টাররা বুঝি এত বেশি অকর্মা? ফিরে যাওয়ার চেয়েও তোমার ঠিক হওয়াটা বেশি জরুরি, আর তার চেয়েও অত্যাধিক জরুরি এই মুহূর্তে তোমার ভিলায় প্রবেশ করা। তুষারের মুখভঙ্গিমা সাবলীল, বরাবরের মতোই যান্ত্রিক তার অভিব্যক্তি। ওর কথায় ব্রুকটি করল ফ্লোরা। দ্বিধাগ্রস্ত কণ্ঠে জানালো, আমি স্নোফলে ভিজতে চাই। আচ্ছা, আপনি কখনো স্নোফলে ভিজেছেন তুষার? ছুঁয়ে দেখেছেন কখনো প্রকৃতির আশীর্বাদ কি? না, আমার ঠান্ডার ধাঁচ আছে। সোজাসাপটা উত্তর তুষারের। ফ্লোরা বলল, কিন্তু আপনার নাম তো তুষার। চারিদিকে সূক্ষ্ম দৃষ্টি বোলাতে বোলাতে অবশেষে ফ্লোরার চোখে দৃষ্টি স্থির করল মূর্তিমানব। অনুভূতিহীন স্বরে জানালো, শুনেছি কোনো এক তুষার ঝড়ের রাতে জন্মেছিলাম বলে মা নাম রেখেছিল তুষার। আর তুষার নাম হলেই বা কী হবে? ঢ্যাং ঢ্যাং করে ঠান্ডা লাগতে হবে? তোমার নামও তো স্নোফ্লেক্স। এবার ঠোঁট উল্টাল ফ্লোরা, এদিক ওদিকে মাথা নাড়িয়ে ভাবুক হয়ে বলল, না, দাদি তো এই নাম রাখেনি আমার। দাদি রাখিনি তো কি হয়েছে, সব নামই কেন দাদি রাখতে হবে? ফ্লোরার কথা শেষ হতে না হতেই তরতরিয়ে বাক্য ছুড়ল তুষার। ফের ভাবনায় ঢুবল রুশকন্যা। খানিকক্ষণের নীরবতা ভেঙে নিরেট ছড়ে শুধালো, আপনি সেদিন অনেকবার এই নামে ডেকেছিলেন আমায়, বারবার বলেছিলেন আমি আপনার স্নোফ্লেক্স। আচ্ছা, আপনি রাখেননি তো? ধরা পড়ে যাওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল তুষার। চোখ মুখ খিচে ভিলার দিকে এগিয়ে যেতে যেতে বলল, এত আজাইরা সময় নেই আমার। আপনি গ্যাংস্টার বলে? আচ্ছা, আপনার মা আপনার বাবাকে ছেড়ে কেন গেল? শুনেছি সেই মাফিয়া বসটাকে ভালোবেসে বিয়ে করেছিল আপনার মা। শেষ কথাতে থমকালো পদযুগল। উদ্গ্রীব হয়ে পেছনে চাইল তুষার। কি বলতে চাইছ? উঠে দাঁড়ায় ফ্লোরা। তুষারের পানে এগিয়ে আসতে আসতে বলে, এরিস আপনার 1 বছরের ছোট, তাই না? হঠাৎ এসব কথা কেন বলছো? যন্ত্রমানবের সর্বদা সাবলীল অভিব্যক্তি পাল্টে গেল অকস্মাৎ। অভিব্যক্তিতে ভর করল প্রবল দুশ্চিন্তা। শুকনো গলায় ফের উত্তর দিল ফ্লোরা, আমি বোধহয় সত্যিটা জানি তুষার। এরিস আসলে। বাক্য সম্পন্ন করার আগে জোরালো থাবায় ওর মুখ চেপে ধরে তুষার হিস হিসিয়ে বলে ওঠে, চুপ, একদম চুপ। এসব কথা ভুলেও মুখে আনবে না, যা জেনেছ ভুলে যাও। হাতের মধ্যে থেকে কাইকুই শুরু করে দিল ফ্লোরা। ওর কষ্ট হচ্ছে ভেবে বাঁধনখানিক হালকা করে তুষার। চোখ রাঙিয়ে বলে, যা বলেছি মনে থাকবে? ফ্লোরা জোরে জোরে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালে আগের ন্যায় দূরে সরে গেল তুষার। পরপরই ফাঁকা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। নির্বাক রুশকন্যা। যাতনায় টলমল করছে ওর হৃদয়। সেই ঘোলাটে দৃষ্টি অকস্মাৎ নাড়িয়ে দিল তুষারের অন্তর। কোথাও একটা অনুশোচনা হলো মানবের। অনুতাপের সরে শোধালো, আমি কি ব্যথা দিয়ে ফেললাম তোমায়? এদিকে ওদিকে মাথা নাড়িয়ে না জানায় ফ্লোরা ক্রন্দিত স্বরে বলে, এতটা ব্যথা হৃদয়ে কি করে পুষে রেখেছেন তুষার? আপনার যন্ত্রণা হয় না? তুষার চোখ ফেরালো ফ্লোরার পানে। ঘটল দৃষ্টির বিনিময়। শান্ত মিহি গলায় বলল, আমি ব্যথা পুষে না রাখলে এর চেয়ে 1000 গুণ বেশি যন্ত্রণা হতো ইরিশের। রয়্যাল ক্যারাবিয়ান বাংলাদেশ। নিস্তব্ধ নিশীথ। বাইরে ছিজিপোকার প্রখর গুঞ্জন। এখনো কক্ষেই বসে আছে ঈশানী। অন্তরের তাড়নায় দিশেহারা সে। কেমন যেন থমথমে গুমোট চারিপাশ। নির্ঘুম দুচোখ মাফিয়া বসের দর্শনের প্রয়াসে মরিয়া। মন বলছে এরিস আজ আবারও আসবে এই কক্ষে। ঘটলও তাই। গভীর রাতে চপচপে ভেজা বুটের আওয়াজে ধ্যানভঙ্গ হলো রমণীর। তৎক্ষণাৎ উদ্গ্রীব পদযুগলে ছুটে এলো দরজার দিকে। তবে প্রথম দর্শনেই থমকে গেল ওর পদধ্বনি। স্থবির চিত্তে দাঁড়িয়ে পড়ল ঈশানী। তীক্ষ্ণ বদনে দৃষ্টিপাত করল বিপরীত প্রান্তে। রক্ত স্নানে যুবথুবু এরিস। সফেদ শার্ট থেকে শুরু করে কালো প্যান্ট, কালো বুট, সকল কিছু বীভৎস লালিমায় রঞ্জিত। মুঠোবন্দি কুড়ালটা থেকে এখনও চুয়ে চুয়ে পড়ছে বিভীষিকার অস্তিত্ব। ঈশানী নির্বাক, শুষ্ক একটা ঢোক গেল শুধু। ওর চোখে ভয় নেই। ব্যাপারটা উপলব্ধি করতেই ধীর পায়ে ঈশানীর নিকট এগিয়ে এলো এরিস। শ্বাস ফেলে ফেলে হিমশীতল আওয়াজে ধ্বনিত হলো তার ভরাট কণ্ঠস্বর, বিকেলে তোমায় একা রেখে যে শুয়োরগুলো স্মোক করতে বাইরে গিয়েছিল, ওদের নরকে পাঠিয়ে দিয়ে এলাম। কোনোরূপ প্রত্যুত্তর করল না রমণী। নিঃশব্দে এগিয়ে এলো কয়েক কদম। ষষ্ঠপ লম্বা গড়নের এরিসকে স্বাভাবিক উচ্চতায় ছোঁয়ার সাধ্য নেই ওর, তাই 2 আঙ্গুলের উপর ভর করে হাত বাড়ালো মরীচিকার পানে। শারীরিক দূরত্ব ঘুচে যেতে আলতো স্পর্শে আঙুল বলল স্বামীর রক্তাক্ত চিবুকে। যেন কোনো বিশেষ আকর্ষণীয় বস্তু এটি। এই প্রথম এরিসের কোনো কিছুতেই রাগ হলো না ঈশ্বর।
আর না তো ঘৃণা। ভেতরের ভোঁতা অনুভূতিগুলো তীক্ষ্ণতায় ছেয়ে যাচ্ছে কেবল। মস্তিষ্কটা ক্রমশ তলিয়ে যাচ্ছে ওই ধূসর বাদামি গহ্বরের অতলে। নিজের পুরুষালী হাতের সাহায্যে রমণীর নাজুক হাতের কবজিকে আবদ্ধ করল ইরিশ। সেটির কার্যক্রম থামিয়ে দিয়ে অনুভূতিহীন নির্জীব কণ্ঠে ডাকল ওকে, প্রেম আমার। দুনিয়ার সবটুকু ব্যাকুলতা ধরে রাখে তার পুরুষালী কণ্ঠস্বর। ছোট্ট এই অভিবাদন কর্ণগোচর হতে এক নিমেষে অন্তর খেয়ে হারায় ঈশানীর। বাড়ে অনুভূতির তুফান। বাক্যহারা হয়ে পড়ে সমগ্র মস্তিষ্ক। পৃথিবীতে ইরিশ ব্যতীত অন্য কারোর উপস্থিতি উপলব্ধি করতে পারে না সে। ফের নশব্দ ভেদ করে ইরিশের নির্জীব কণ্ঠস্বর, তুমি পবিত্র, এই ঘৃণিত রক্ত ছুঁয়ে কুলুষিত করো না নিজেকে। কঠিন বাস্তবতার অতলে অবশেষে হুমড়ি খেল ঈশানী। হৃদগহীনের কোথাও একটা শব্দ হলো বিকট, অথচ পেছপা হলো না এক কদম। মহাবিষ্ট নয়নে অবলোকন করতে লাগলো ইরিশকে। যেন গোটা পৃথিবীর সবটুকু আকর্ষণ নিহিত রয়েছে এই রক্তাক্ত মুখাবয়ব জুড়ে। তেমন করেই নয়ন যুগলের মিলন ঘটিয়ে মৌহকণ্ঠে আওড়ালো, এক জীবনে তোমাকে ভালোবাসা ছাড়া আমি আর জেনে শুনে কোনো পাপ করিনি অরণ্য। রমণীর অকস্মাৎ স্বীকারোক্তি গোটা অস্তিত্ব নাড়িয়ে দিল মাফিয়া বসের। এটাই বোধহয় জীবনের প্রথমবার কেউ একজন জানালো সে ওকে ভালোবাসে। এতদিন ইরিশ ঈশানীকে এক জীবনে ছাড়তে চায়নি, এবার বোধহয় সে প্রতিজ্ঞা মৃত্যু অবধি গড়াবে। ভেতরে অবিরাম জলোচ্ছ্বাস, অথচ বাহ্যিক অভিব্যক্তি শূন্য নির্বিকার। হিয়ালি করে বলল, এত আয়োজন করে পড়তে চাইছ? আপনি অগ্নিস্ফুলিঙ্গ বলে। আমি মরীচিকা। দুনিয়ার কোনো বাস্তবতা ছুঁতে পারে না আমায়। তবে আমি ফেরারি হব, আমাকেও আর ছুঁতে পারবে না কেউ। দ্বিধাহীন প্রত্যুত্তর রমণীর। মুষ্টিবদ্ধ রক্তসিক্ত কুড়ালখানা হাত গলিয়ে মেঝেতে পড়ল এতক্ষণে। নিজের মাঝে এক অন্য ইরিশের উপস্থিতি অনুভব করলো মাফিয়া বস, যার হৃদয়টা সচল। ভেতরে অনুভূতি আছে, আছে প্রণয় শক্তি। অগত্যা ভেঙে গেল আত্মসংযম। শূন্য অভিব্যক্তিটুকু নিমেষে উধাও হলো ব্যাকুলতার আড়ালে। টলল হিমালয়, প্রস্ফুটিত হলো আবেগের জোয়ার। এক লহমায় মেয়েটাকে টেনে নিয়ে এলো সন্নিকটে। প্রমত্ত হয়ে নিজের পুরুষালী দুহাতে আঁকড়ে ধরল ওর গাল দুটো। মুহূর্তে রক্তের প্রলেপে রঞ্জিত হলো আদরের চেহারাখানা। ইরিশ খেয়াল করল না সেসব, ডুবে গেল সাকুরার অধরের ভাঁজে। গভীর আলিঙ্গনে দলিত মথিত হতে লাগলো একজোড়া দিশেহারা ওষ্ঠাধর। ইরিশের রক্তে মাখামাখি ঈশানী। মাত্রাতিরিক্ত উন্মাদনায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। সহসা দুহাতে আঁকড়ে ধরল মানুষটার শার্টের কলার। সেটাও বোধহয় সহ্য হলো না মাফিয়া বসের। দ্রুত হাতে এক এক করে খুলতে লাগলো শার্টের সবগুলো বোতাম। অতঃপর চুড়ে ফেলল অদূরে। উজ্জ্বলাভ সুঠাম দেহখানা স্পষ্ট দৃশ্যমান ঈশানীর চোখে। ট্যাটু আবৃত হাত ব্যতীত সমগ্র শরীর জুড়ে তার অজস্র ক্ষতচিহ্ন। বাম দিকের অ্যাপসে অনেকটা জায়গা জুড়ে জ্বলজ্বল করছে বিশাল একটা কাটা দাগ। ঈশানী ছুঁয়ে দেখতে চাইল সেখানটায়, তবে ফুরসত পেল না। তার আগে ওকে কুলে তুলে নিল ইরিশ। উষ্ণাধরের উন্মাদনায় অবিরত সে, যেন অমৃত সুধার ইন্ধন। আবেশে অক্ষিপট নিবে আসে ঈশানীর। তন্মধ্যে কানে এসে হানা দিল মাফিয়া বসের হাসকিশোর, মেয়াই। তড়াক করে চোখ খুলে ফেলল ঈশানী। ইরিশের ন্যাশালো অক্ষিদ্বয় ওর পানেই নিবদ্ধ। দৃষ্টিতে তার একরাশ মাদকতা, যা দেখা মাত্রই শুষ্ক ঢোক গেল রমণী। অবুঝের মতো উচ্চারণ করল, তোমার রাতটুকু আমার হোক, আমি তোমার তোরে আত্মবিসর্জিত হতে প্রস্তুত প্রেম আমার। মাফিয়া বসের স্পষ্ট স্বীকারোক্তি, অথচ এবারও নির্বিকার ঈশানী। ভয়ে জড়সুর অন্তর, কণ্ঠনালী রোধ করে আছে অজানা আতঙ্ক। চার তরুণ বাকরুদ্ধ সে। ফের ধ্বনিত হলো একই বাক্য, মেয়াই। আবারও সে ঘোর লাগানো পুরুষালী কণ্ঠস্বর। মাদকীয় শব্দটুকু কর্ণগোচর হতেই শরীর শিরশিরিয়ে ওঠে মেয়েটার। ঈশানী কিছু বলছে না দেখে এবার অনুভূতিতে লাগাম টানল ইরিশ। ওকে কোল থেকে নামিয়ে দিতে উদ্যত হয়ে বলে উঠল, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। কেন? এতক্ষণে বুলি ফুটল মেয়েটার। দু হাতে শক্ত করে ইরিশের গ্রীবাদেশ জড়িয়ে আছে সে। তপ্তশ্বাস ছেড়ে ইরিশ জানালো, আমি সদয় নই, আমাকে সহ্য করতে পারবে না, কষ্ট হবে তোমার। মাত্রা ছাড়ালো আতঙ্ক, কিন্তু ঈশানী তো ইরিশকে চায়, ওকে ভালোবাসতে চায়, পুরো জীবন অতিবাহিত করতে চায় এই বেপরোয়া পুরুষের সাথে। ইরিশ ওকে নামাতেই যাবে, তার আগে ঠোঁটের দূরত্ব ঘোচালো ঈশানী। ইরিশকে ইতিবাচক ইঙ্গিত প্রদান করে নাজুক মিহি কণ্ঠে ছোট্ট করে উচ্চারণ করল, ইউ ক্যান। ব্যাস এতটুকুর জন্যই অপেক্ষা করছিল ইরিশ। দূরত্বের শেষ আস্তরটুকু ঝরঝরিয়ে ভেঙে গেল এবার। ফের মত্ত হলো প্রেয়সীতে। ঠোঁটের গভীরতা মাত্রা ছাড়ালো, পরিণত হলো তীক্ষ্ণ দংশনে। সেভাবেই ঈশানী সমেত হাঁটা ধরল ওয়াশরুমের দিকে। মেয়েটা লেপটে আছে ইরিশের অনাবৃত বক্ষ ভাঁজে। দুজনের শরীর রক্তে মাখামাখি।
ফ্রেশ হওয়া জরুরি। ভেতরে গিয়ে কৃত্রিম ঝর্ণার সেন্সরে হাত চালালো ইরিশ। মুহূর্তেই তীব্র জলধারায় সিক্ত হয়ে উঠল সর্বাঙ্গ। জলের ছোঁয়ায় রমণীর সূক্ষ্ম নারীদেহের প্রতিটি ভাঁজ সুস্পষ্ট দৃশ্যমান। সেথায় নিজের সর্বোচ্চ কর্তৃত্ব ফলাতে বেপরোয়া ইরিশ, যেন ভেজা শরীরের ঈশানী ওর নতুন আকর্ষণ। জান। ইরিশের অভিবাদনে চোখ তুলে ঈশানী অস্ফুট স্বরে শোধায়, এই শব্দ কে শিখিয়েছে আপনাকে? কেউ না, ভেতর থেকে চলে এলো। শুনতে তো ভালো লাগছে আপনার মুখে। অতর্কিতে ওর গলার ভাঁজে মুখ ডোবালো ইরিশ। ফের ধ্বনিত হলো, জান। আম অ্যাবাউট টু গো ওয়াইল্ড। শেষ কথাতে সর্বাঙ্গে তড়িৎ খেলে গেল রমণীর। প্রকম্পিত স্বরে প্রত্যুত্তর করল, ঠিক ঠিক আছে, কিন্তু তুমি কাঁপছ। ইরিশের কথায় নিজের শরীরে দৃষ্টি বোলালো ঈশানী। সত্যিই আশঙ্কায় থরথরিয়ে কাঁপছে মেয়েটা। কপটতা খেলে গেল ইরিশের ঠোঁটের ডগায়। ঈশানী কিছু বলার আগেই ওর কানের লতিকায় অধর ছুঁয়ে হিসহিসালো ইরিশ, বাট আই ক্যান্ট স্টপ রাইট নাও। বাক্যটা উগরে দিয়ে এক বিন্দুও দয়া দেখালো না মাফিয়া বস। হ্যাচকা টানে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিল বিলাসবহুল বাথটবে। সেই রাতে ঝড় হলো। প্রণয়ের জলোচ্ছ্বাসে ছন্নছাড়া হলো সমগ্র অস্তিত্ব। উদ্গ্রীব পুরুষালী হাত দুটো মশগুল হয়ে পড়ল অবিন্যস্ততায়। প্রমত্ত চিত্তে আহরণ করে নিল রমণীর শেষ সৌন্দর্যটুকু। অবশেষে রাত্রির শেষ প্রহরে মিলেমিশে একাকার হলো দুটো প্রাণ। জাগতিক সকল ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে মরীচিকায় বিলীন হলো ঈশানী। ভালোবাসার তরে লুটিয়ে পড়ল তার বিবেক, বাস্তবতা সব। প্রেক্ষিতে পৃথিবীর নিষেধাজ্ঞা ভুলে সে রাতে রচিত হলো পাপ পুণ্যের এক অপার মিলন হেতু। এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 43। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।